এরপরে সেই মেয়েটিকে বাই বাই জানিয়ে বাইরে বেরিয়ে পড়ে আবারও অন্য একটা ছদ্মবেশ নিয়ে শিয়ন। এবারও দাদুর মতো সেজেছিল। এই সাজটা ও আগেও একবার সেজেছিল, কিন্তু এই সাজ নিয়ে ওকে এফআইকে ধোকা দিতে পারবে? এফআই ঠিক ওকে খুঁজে বের করে আর বলে, আমি জানি তুমি শিয়ন, কেন তুমি এভাবে লুকিয়ে বেড়াচ্ছ? শিয়ন বলে, মিস আপনি ভুল করছেন, আপনি যাকে খুঁজছেন আমি তো সে নই, তাছাড়া আমি খুবই দুর্বল একটা মানুষ। এফআই বলে, ও আচ্ছা তাই নাকি, দুর্বল মানুষ, ঠিক আছে তাহলে চলো, যদি ফাইটে আমাকে হারাতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। কিন্তু এফআই ওর প্রথমে দাড়িটা খুলে নিয়ে বলে, খুব ভালোই সেজেছো, কিন্তু তুমি আমার চোখে ধোকা দিতে পারবে না। শিয়ন তখন বলে, ঠিক আছে চলো আমরা ফাইট করি, তুমি যদি জিতে যাও তুমি যা বলবে আমি তাই করব। এরপরে এফআই এর সঙ্গে কি আর পেরে ওঠে শিয়ন? শিয়ন যেই কোনো প্রশ্ন করতে যাবে এফআই তখন ওকে এক ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেয় আর বলে, আগে তুমি আমার সঙ্গে এরকম করেছিলে আর এবার আমি তোমার সঙ্গে করলাম। এটা বলে ওকে নিয়ে আবার ইনের উদ্দেশ্যে ফিরতে লাগে। এদিকে আমরা লিশেং এবং উচুচুকে দেখতে পাই, এরাও বাড়ি ছেড়ে বাইরে বের হয়ে পড়েছিল। এরাও মূলত হুয়া ফ্যামিলি পোর্টে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হবে। ঠিক এই টাইমে আমরা এফআইকে দেখতে পাই। এফআই যেহেতু শিয়ন অনেক লম্বা চওড়া একটা মানুষ, ওকে তো কাঁধে করে নিয়ে হাঁটতে পারবে না, তাই একটা ঠেলা গাড়িতে তুলেছিল। এখানে এসে যখন দেখতে পাই লিশেং এসেছে, তখন লিশেংকে ডাক দিয়ে বলে, একে দ্রুত কাঁধে করে নিয়ে ভিতরে চলো, এ অনেক অসুস্থ। এরপরে ওকে কাঁধে করে নিয়ে ভিতরে আসা হয়। লিশেং এখানে লিলানকে দেখে বলে, তুই বাড়ি থেকে আবারও চুরি করে পালিয়েছিস, এবার তোর খবর আছে। কিন্তু ইয়াং জিং বলে, মিষ্টি মেয়েকে তুমি এভাবে বকা দিচ্ছ কেন? লিশেং বলে, কারণ ও আমার ছোট বোন, তাই তুমি এর ভিতরে নাক গলিও না। এদিকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল শিয়ন এবং ও একদম অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ম্যাডাম নিচাং ওকে দেখতে আসে আর বলে, শিয়ন তো মরণ ব্যাধিতে আক্রান্ত, এখন তো একে বাঁচানোর আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ঠিক তখনই সেই পয়জন ডাক্তারটা আসে এবং এ এফআইকে বলে, আমি কি আপনার রোগীকে একবার দেখতে পারি? এবারে বিভিন্নভাবে ওকে দেখতে শুরু করে। এই পয়জন ডাক্তারের মাথায় কিছু সমস্যা ছিল মনে হয়, কিন্তু ও খুব দ্রুতই এটা খুঁজে বের করে যে আসলে সোল সিকিং নিডলদের জন্যই আজকে এই অবস্থা হয়েছে শিয়নের এবং তাকে বাঁচানো খুব একটা সম্ভব নয়। তবে তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ায় এখন থেকে ওকে ঠান্ডা খাবার দিতে হবে। এফআই শিয়নকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আজকে ওর নিজের খুবই হেল্পলেস লাগছিল। পরদিন সকালবেলা যখন শিয়নের ঘুম ভাঙে তখনও দেখে ওর একটা পায়ের সঙ্গে একটা হাত লক করা আছে। ও এটা দেখে বলে, এই অবস্থা কেন? তখন এফআই বলে, আমি করেছি যাতে তুমি আর পালাতে না পারো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ম্যাডাম নিচাংই ওকে এই লকতালাটা দিয়েছিল। ও চেয়েছিল, কারণ ও আর হারাতে চায় না একবারের জন্য শিয়নকে। শিয়ন মৃত্যু পথযাত্রী বলে নিজেকে এভাবে লুকিয়ে বেড়াচ্ছে, এটা ওর সহ্য হচ্ছে না। কিন্তু এভাবে কিভাবে থাকা যায়? একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল শিয়ন আর বলছিল, আমি কোথাও পালিয়ে যাব না এফআই, তুমি শুধু আমার এই বাঁধনটা খুলে দাও। এফআই বলে, এসব মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না, এই লকটা শুধু আমি আর লিশেং জানি, এইটা তুমি চেষ্টা করলেও খুলতে পারবে না। মূলত রাত্রেবেলা লিশেংকে ডেকে এনেছিল আর বলেছিল, জীবনেও এই লক কিন্তু তুমি বলবে না শিয়নের সঙ্গে। এখন ওর পায়ে একটা তালা বাঁধো এবং আর একটা তালা কোথায় বাঁধবে? আচ্ছা ঠিক আছে, আর একটা তালা ওর হাতে বাঁধো, যাতে ভালো করে হাঁটতেও না পারে পালাতেও না পারে। এবং যা যা বলেছিল বোন, লিশেং তাই তাই করেছে। শিয়ন বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, তাহলে তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তুমি তো এখন আমাকে আটকে রেখেছো, আমি তো কোথাও যেতেও পারবো না। ফেই বলে, ঠিক আছে আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, একদম বানানোর চেষ্টা করবে না। এদিকে এ অনেক চেষ্টা করেছিল এটা খোলার, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। ফেই তখন দোকানে এসে বলে ওকে একদম ঠান্ডা কিছু খাবার দিতে। এরপরে দোকানি ওকে ঠান্ডা খাবার দেয়। উপর থেকে ফেইকে দেখছিল শিয়ন। শিয়ন মনে মনে ভাবছিল, ও যদি সত্যিই বেঁচে থাকতে পারত তাহলে কতই না ভালো হতো, কিন্তু এখন এই লকটা ওকে খুবই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কোনোভাবেই ও এই লকটা খুলতে পারছে না। এফআই ওর জন্য খাবার নিয়ে আসে। ও বলে, আমি কিভাবে খাবো, আমার লকটা তো খুলে দাও। এফআই বলে, ভালোভাবেই খেতে পারবে, কিন্তু খাবার খেয়েও বলে, খাবারগুলো এত ঠান্ডা কেন? এফআই বলে, এখন থেকে তুমি এই ঠান্ডা খাবারই খাবে, তোমার দেহ অনেক ঠান্ডা, সেজন্য এই ঠান্ডা খাবার তোমাকে খেতে হবে। ঠিক আছে, তোমার যদি একা খেতে খারাপ লাগে আমিও তোমার সঙ্গে খাবো, কিন্তু আজকে থেকে কোনো গরম খাবার চলবে না। এবং জোর করে এটা বলাই শিয়ন আর কিছু বলে না। ও বলে, আচ্ছা হিরোইন যেটা বলবে সেটাই হবে। এফআই ওকে এটাও বলে যে তুমি ওই সোল সিকেল নিডল কোথায় পেয়েছিলে, সেজন্য আজকে তোমার এই অবস্থা, কিন্তু কিছু না কিছু উপায় তো থাকবেই, আমি তোমাকে বাঁচাবই যে কোনো মূল্যে। এবার ও এফআইকে বলে, আমি গোসল করব, এটা না করলে কিভাবে গোসল করব? জফাই ওকে বলে, আমি লিশেংকে পাঠিয়ে দিচ্ছি। এবার ও লিশেংয়ের হাতের সঙ্গে শিয়নের হাত বেঁধে দেয় ওই লক দিয়ে।
এবং লিশেংকে অনেক জ্বালাতন করে। লিশেং তখন বলে ঠিক আছে, যেটুকু সময় তুমি গোসল করছো সেটুকু সময়ের জন্যই আমি লকটা খুলে দিচ্ছি, কিন্তু তোমাকে এই লকে আবারও কিন্তু আমি বেঁধে ফেলবো। লিশেং লক নিয়ে বাহিরে ওয়েট করেছিল আর শিওন কাপড় বদলানোর নাম করে উল্টো দিক থেকে পালিয়ে যায়। কিন্তু শিওন পালিয়ে যাবে কোথায়? নিচে থেকে ওকে জফেই ধরে ফেলে আর বলে এখানে তুমি কি করছো? ও ফেইকে বলে আকাশে আজকে অনেক বড় একটা চাঁদ উঠেছে, তারই প্রশংসা করছিলাম, কিন্তু আকাশে আজকে কোনো চাঁদই ছিল না। ওকে ফেই আবারও রুমের ভিতরে নিয়ে আসে আর লিশেংকে বলে ওকে বেঁধে দাও। আবারও শিওনের হাত এবং পা একসঙ্গে বেঁধে দেয় জফেই আর বলে এবারের পালানোর চেষ্টা করো না। লিশেং ওর এই অবস্থা দেখে অনেক মজা নেয় এবং ওর এইসব করতে অনেক ভালোও লাগছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফেইয়ের নাম ধরে জুচেন ডাকছিল। তখন দরজা খোলে শিওন আর বলে কি হয়েছে? তখন জুচেন বলে ফেই বলছিল জিয়াংকংয়ের খাবার নাকি সে একবার খেতে চায়, সেজন্য আমি তার জন্য এই খাবার নিয়ে এসেছি, কিন্তু এখনও ফেইকে কোথাও পায় না। পরে যখন ফেইকেও পায় তখন ফেই বলে এখন তার খাওয়ার কোনো মুড নেই, সেই খাবারগুলো লিলানকে দিয়ে দিতে পারে। এদিকে জফেই যখন রুমে আসে তখন ওর জন্য নিচ থেকে কিছু খাবার অর্ডার করিয়ে নিয়ে আসে শিওন আর বলে তুমি নাকি জিয়াংকংয়ের খাবার খেতে চেয়েছিলে, তো এই খাবারটা কেমন মজা হয়েছে? যে খাবারটা জুচেন তোমার জন্য নিয়ে এসেছিল সেটার থেকে বেটার না? ফেই বলে জৌচেন আমার জন্য যে খাবারটা নিয়ে এসেছিল সেটা তো আমি খাইনি, সেটা লিলান খেয়েছে, ওর কাছে জিজ্ঞেস করে দেখো যে ওর খাবারের স্বাদটা কেমন। এটা শুনে আবার ভালো লাগে শিওনের। এর পরদিন শিওনকে নিয়ে বাহিরে মানে শহরে বেরিয়ে পড়েছিল জফেই। এবার খুব লজ্জা করে শিওনের যে এভাবে হাতে লক পরে আছে, তাই ও একটা বড় জামা কেনার জন্য একটা শপে আছে, কিন্তু এই যে জামাটা চেঞ্জ করবে, জামাটা চেঞ্জ করতে গেলেও তো 2 হাতের প্রয়োজন। ও জফেইকে বারবার বলে দেখো আমি কোনোভাবেই আমার ড্রেসটা চেঞ্জ করতে পারছি না, তুমি দয়া করে আমার লকটা এখন খুলে দাও, আবার তুমি লকটা আমাকে দিয়ে দিও, আর আমি কথা দিচ্ছি আমি কোথাও পালিয়ে যাব না। ফেই যখন ওর লকটা খুলতে যাবে তখনই ফেইকে ভিতরের দিকে টেনে নেয় শিওন এবং ওর হাত ধরে বলে এই যে তোমার হাত ধরলাম এর মানে কি সারা জীবন কি এভাবে হাত ধরে একসঙ্গে চলবো? ফেই তখন বলে আবার তুমি তোমার এই বকবকানি শুরু করেছো, আর আমাকে ভিতরে কেন টেনে আনলে? তখন ফেইকে শিওন বলে কারণ বাহিরে থেকে এরকম লক খুলতে দেখলে মানুষ কি মনে করবে, সেজন্য। এরপরে ওরা হঠাৎ করে কাপড়ে পা পিছলে নিচে পড়ে যায় এবং ফেই শিওনের উপরে পড়ে যায়। এরপরে কাপড় বদল করে যখন ওরা বাহিরে আসে তখন ওরা জুচেনের সামনে পড়ে যায়। জুচেন ওদের দেখা মাত্রই বলে যে তোমাদের হাতে এইভাবে লক কেন বাঁধা? এজন্য শহরের সব মানুষ বলছিল এক কাপড় জোড়া নাকি তাদের হাতে এরকম লক বেঁধে রেখেছে, কিন্তু জফেই ওদের কোনো উত্তর না দিয়েই চলে আসে। এদিকে লিলান এবং ইয়ানচিং এসেছিল হুয়া ফ্যামিলি ফোর্টের সামনে, কিন্তু ওরা ভিতরে ঢুকবে কিভাবে? ওদের কাছে কোনো ইনভাইটেশন লেটার নেই, তবে ওরা নাটক করে ভিতরে ঢুকে যায়। এরপরে জফেই এবং শিওন এসেছিল, ওদের কাছেও তো কোনো ইনভাইটেশন লেটার নেই। সেই মুহূর্তে জুচেন এসে বলে ওরা দুজন আমাদের সাথে এসেছে আর আমি ইনভাইটেশন লেটার দিচ্ছি। এরপরে জুচেন ওদেরকে ভিতরে ঢুকিয়ে নেয়, তাই জুচেনকে ওরা দুজনেই ধন্যবাদ জানায়। যেহেতু একটা দেশে অনেক সম্ভ্রান্ত পরিবার থাকে, হুয়া ফ্যামিলি ছিল ওরকমই একটা সম্ভ্রান্ত পরিবার। এখানে দিংকিউ নামের আরও একটি পরিবার এসেছিল, এ ছিল ব্ল্যাক টর্টাইজের লিডার এবং এদের সবার একটাই প্রশ্ন, আর তা হলো দিশা কেন সমস্ত পরিবারের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে, দিশা কি করতে চায়। এদিকে আমরা থার্ড প্রিন্সকে দেখতে পাই। থার্ড প্রিন্সকে একজন ওল্ড ইউনাক বন্দি করে রেখেছিল এবং এ হুয়া ফ্যামিলির সঙ্গে হাত মিলিয়ে একে বন্দি করে রেখেছে। এই লোকটির নাম হলো তাইন উ। এই লোকটি হুয়ালিনথাও অর্থাৎ হুয়া ফ্যামিলির যে মাস্টার তাকে বলেছিল আমি তোমার সঙ্গে আছি, কিন্তু ওই লোক ছিল অনেক ধূর্ত। এর স্বার্থ হাসিল করার জন্য সে হুয়া পরিবারের সঙ্গে হাত মিলিয়েছে, এরকম একটা নাটক করে। আসলে দিশা সমস্ত পরিবারের পিছনে কেন লেগে যাচ্ছে জানেন? দিশা একটা গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে, যে গুপ্তধনের চাইনিজ নাম হলো হাইতিয়ানসি, এবং ওই হাইতিয়ানসি খোলার জন্য অনেকগুলো পরিবারের টোকেন প্রয়োজন, সেজন্যই সে সমস্ত পরিবারের পিছনে উঠে পড়ে লেগেছে। এদিকে যখন শিওন বুঝতে পারে যে থার্ড প্রিন্সকে কেউ একটা আটকে রেখেছে, না হলে তার এতক্ষণে এখানে উপস্থিত হওয়ার কথা, বুঝতে পেরে সে সোজা থার্ড প্রিন্সকে উদ্ধার করতে চলে আসে। কিন্তু এফএই এবং শিওনের হাত তখনও পর্যন্ত লক দিয়ে আটকানো ছিল। একটু পরেই আমরা হুয়ালিনথাওকে দেখতে পাই, সে একটা বক্স বের করে আর বলে দিশা এটার জন্য আমাদের পিছনে লেগে আছে। এটা ছিল একটা সিল এবং এই সিল দিয়ে নাকি হাইতিয়ানসিকে খোলা যাবে। এবং এখানে যে ওল্ড ইউনাক ছিল ওই ইউনাক বলে আমার কাছে এই সিলটা দিয়ে দাও, আমি এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখবো, তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না এবং দিশাও তোমার পরিবারের পিছু
উঠে পড়ে লাগবে না। যখন সিলটা সে দিতে যাচ্ছিল তখনই এখানে ভার্মিলন বার্ড মাস্টার চলে আসে এবং ওই সিলটা নিয়ে নেয়। এবং হুও লিনথাও কিন্তু আগে থেকে ভার্মিলন বার্ড মাস্টারের সঙ্গে হাত মিলিয়েছিল, সেটা আমরা প্রথম এপিসোডে মানে প্রথম পর্বেই দেখেছিলাম। ভার্মিলন বার্ড মাস্টার বলে, তুমি কি পাগল হয়েছো? এই সিলটা তুমি ওই লোকের কাছে দিতে যাচ্ছিলে, তুমি কি জানো না ও তোমার সঙ্গে হাত মেলানোর নাটক করেছে, কিন্তু আসলে তোমার সঙ্গে হাত মেলায়নি। এদিকে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল সবার মাঝে। অ্যাফেই যখনই ওদের হাতের লকটা খুলতে যাবে, চাবিটা অলরেডি ধাক্কা লেগে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। এখানে ভার্মিলন বার্ডমাস্টারের সঙ্গে তাইনুর খুব বড় সড়ো একটা ঝামেলা শুরু হয়ে যায়। ইভেন সব সম্প্রদায়ের ভিতরেই ঝামেলা গ্যাঞ্জাম বেঁধে গিয়েছিল, কিন্তু সবাই একটা জঙ্গলে আটকা পড়েছিল, কারণ এই জঙ্গলটা ছিল খুবই রহস্যময়। মানুষ যতই এদিকে ওদিকে ঘুরপাক খাক না কেন, ঘুরে ঘুরে এক জায়গায় এসে উপস্থিত হচ্ছিল। এদিকে তাইনু ভার্মিলন বার্ড মাস্টারকে হারিয়ে দিয়ে ওর হাত থেকে সিলটা নিয়ে নেয় এবং এরা সামনে পড়ে যায় তাইনুর। লোকটি তখন সেই ইয়নকে দেখে বলে, বাহ, দুইজনের হাতে দেখছি একসঙ্গে আবার লকার আটকানো আছে, দেখে তো মনে হচ্ছে দুজন দুজনকে খুবই ভালোবাসো। কিন্তু শিউন, তোমার আসল নাম তো শাওচুয়ান এবং তুমি যে আগের ডাইনেস্টির রাজা ছিলে সেটা আমি খুবই ভালো করে জানি, কিন্তু নিজের রাজ্য ছেড়ে এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? আজকে আমার হাতেই আমি তোমাকে শেষ করে দিব এবং পুরোপুরি তোমার রাজ্য থেকে তোমার নাম মুছে দিব। এরপরে শুরু হয়ে যায় অ্যাফে এবং ওদের ভিতরে একটা ঝামেলা। তাইনু নামের এই লোকটা ছিল অনেক বেশি ভয়ানক এবং এই লোক ছিল মার্শাল আর্টে অনেক বেশি পারদর্শী, কিন্তু অ্যাফে তার ছিল কনফিডেন্স পুরা লেভেলের। অ্যাফে যখন ওই লোকটির সঙ্গে পারে না তখন সেই ইয়ন তার নিজের শক্তি আবার ইউজ করে। ঠিক তখনই এখানে হেসং নামের সেই ডক্টরটা চলে আসে এবং এ হাতে করে একটা ধোঁয়া নিয়ে এসেছিল। এই ধোঁয়াটা ছিল অনেক বিষাক্ত আর এই বিষাক্ত ধোঁয়া দিয়েই মূলত ও ওই লোকটিকে ঘায়েল করে দেয়। কিন্তু হেচং কেন এটা করেছে জানেন? হেচং এর প্রধান শত্রু হলো তাইনু নামের এই লোকটা। আসলে হেচং যেখান থেকে এসেছে মানে হেচংয়ের সম্প্রদায় যেখানে, ওই সম্প্রদায়ের এখন আর কেউ বেঁচে নেই। ইভেন ওই সম্প্রদায়টা পুরো শেষ হয়ে গিয়েছে আর ওই সম্প্রদায়টাকে শেষ করেছে হেচং নামের এই লোক। হেচংয়ের যে সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের নাম হলো বিগ মেডিসিন ভ্যালি। সেখানকার একমাত্র উত্তরসূরি হেচং বেঁচে আছে। তাই তো হেচং সবসময় চাইছিল যেভাবেই হোক তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ সে নিবে। তাই এই লোককে সে আজকে মেরে দেয়, কিন্তু হেচং আসার আগে ওই লোককে মারার জন্য শিউন তার মার্শাল আর্ট ব্যবহার করেছিল। এজন্য শিউনও মারাত্মক অসুস্থ হয়ে যায়। এরপরে সেই ইয়নকে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করে অ্যাফেই। অ্যাফেই বলে, তুমি কখনোই মরতে পারো না আমাকে এভাবে একা রেখে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে যাব তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। অবশ্যই কোনো না কোনো উপায় তো আছেই, তোমাকে বাঁচানোর উপায় ঠিক আমি খুঁজে বের করব। শুধু তুমি একটুখানি ওয়েট করো, দেখবে ঠিকই আমি তোমাকে বাঁচিয়ে তুলব। কিন্তু সেই ইয়ন বলে, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, এটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এই পৃথিবীতে আমার আর চাওয়ার কিছুই নেই, কিন্তু 20 বছর পরে ঠিক আমি তোমার কাছে ফিরে আসবো, হয়তোবা ভূত হয়ে ফিরে আসবো এবং তোমার 48 শক্তিশালী সংগঠনের চারপাশে ঘুরে বেড়াবো। এরপরে অজ্ঞান হয়ে যায় এবং অ্যাফে ওকে অনেক টানতে লাগে আর বলতে লাগে, তুমি মরতে পারো না। তারপরে অ্যাফে নিজেই অজ্ঞান হয়ে যায়। অ্যাফে যখন জ্ঞান ফিরে তখন অ্যাফে দেখে ও মাঝ নদীতে এবং ও একটি নৌকায় বসে আছে। অ্যাফে সামনের দিকে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক এই নৌকাটি চালাচ্ছে। লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কোথায় পেয়েছেন? আমার সঙ্গে যে ছেলেটি ছিল সেই ছেলেটি কোথায়? কিন্তু লোকটি অ্যাফের সঙ্গে খুবই দার্শনিক ওয়েতে কথা বলে। বোঝাই যাচ্ছিল এই লোক কোনো একজন বুদ্ধিস্ট হবে। তখন অ্যাফেই বলে, আমার সঙ্গে যে ছিল তাকে আপনি খুঁজে পাননি? লোকটি তখন বলে, ও নৌকার ভিতরেই আছে। অ্যাফেই ভিতরে এসে দেখে যে শিওন তখনও বেঁচে ছিল। অ্যাফেই জানে না শিওনকে সে কিভাবে রক্ষা করবে। শিওনের শরীরে যে বিষাক্ত বিষটা বয়ে বেড়াচ্ছে শিওন, সেটা আসলেও কোনো প্রতিষেধক আছে কিনা তাও সে জানে না। তাই ওই এই লোকটির সঙ্গে কথা বলে আর লোকটির কাছ থেকে জানতে পারে আসলে শিওন এই লোকটিরই ছাত্র। মানে শিওন যখন অনেক ছোট ছিল এই লোকটির কাছে শিওন পড়তে এসেছিল। শিওনের বাবা যে রাজ্যের রাজা ছিল, শিওনের বাবাকে সেই রাজ্যের লোকেরা বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলে দিয়েছিল। শিওনের বয়স তখন মাত্র 1 বছর। শিওন কিচ্ছু জানতো না, কিচ্ছু বুঝতে না এবং শিওনকেও অন্য পক্ষের লোকেরা হস্টেজ হিসেবে এই বৃদ্ধ লোকটির কাছে পাঠিয়েছিল। আর সেখান থেকেই তো শিওন তার রাজ্য ছাড়া এবং সে কখনোই তার রাজ্যে বা ওইসব রেসপন্সিবিলিটি নিতে চায় না। কিন্তু শিওনের বয়স যখন 10-12 বছর তখন নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সে একবার যুদ্ধে গিয়েছিল। আর সেই যুদ্ধেই কেউ একজন তার দিকে একটা ধনুক ছুড়ে দিয়েছিল আর সেই ধনুকে ছিল বিষাক্ত বিষ। সেই বিষ তার শরীরে ঢুকে যায়। ওই বিষ কারো শরীরে থাকলে সে কখনোই বাঁচতে পারে না, কিন্তু
তখন শিওনের মাস্টার শিওনকে দেখে, তখন ওই বিষটা তার শরীরে লক করে দেয় আর বলে দেয় শিওন কখনোই তার মার্শাল আর্ট ইউজ করতে পারবে না। যদি কখনো সে তার মার্শাল আর্ট ইউজ করার চেষ্টা করে তাহলে শিওনকে আর বাঁচানো সম্ভব হবে না। আর শিওনের শরীরে যে বিষটা ঢুকে গিয়েছিল সেই বিষের নাম ছিল নীল দংশন। আর ওই নীল দংশন শিওনের সমস্ত শরীরকে আক্রমণ করেছে। যেহেতু শিওন তার মার্শাল আর্ট ইউজ করেছে তাই শিওন এখন মৃত্যু পথযাত্রী। এদিকে আমরা আবার উচুচুকে দেখতে পাই, উচুচু নিজেকে প্রোটেক্ট করার জন্য মার্শাল আর্ট শেখার জন্য কিছু মার্শাল আর্টের বই বের করে পড়ছিল। ঠিক তখনই পিছন থেকে ওকে এসে ডাক দেয় অন্য কেউ। এটা কেউ ছিল না, এটা ছিল ইনপেই। ইনপেইকে দেখে উচুচু অবাক হয়ে বলে, তুমি না আগে কেমন কাওয়ার্ড ছিলে, ভীতু ছিলে, তোমাকে দেখে অন্যরকম মনে হচ্ছে। ঠিক তখনই এখানে চলে আসে লিশেং। লিশেং একে দেখা মাত্র ওর সঙ্গে ফাইট করতে শুরু করে। তখন ও দেখতে পায় যে ইনপেইয়ের হাতে ফ্লাই হুইস্ক আছে, এটা তো টাওয়েস মাস্টারের হাতে থাকতো। তখন ওকে লিশেং জিজ্ঞেস করে, তোমার হাতে ওই উড়ন্ত ঝাড়ুটা কোথা থেকে এলো? ইনপেই তখন কোনো কথা না বলেই ওই ঝাড়ুটা দিয়ে লিশেংকে বেঁধে দেয় আর বলে উচুচুকে নিয়ে সে এখান থেকে চলে যাবে। কিন্তু উচুচু ওকে রিকোয়েস্ট করে আর বলে লিশেংকে ছেড়ে দিতে। তখন ইনপেই লিশেংকে ছেড়ে দেয় আর বলে, আমি তোমার কথা শুনে ওকে ছেড়ে দিলাম, কেননা তুমি আমার সঙ্গে আগেরবার যখন দেখা হয়েছিল খুব ভালো ব্যবহার করেছিলে। লিশেং বলে, টাওয়েস মাস্টার কোথায় গিয়েছে আর টাওয়েস মাস্টারের ঝাড়ু তোমার কাছে কিভাবে আসবে? ইনপেই বলে, টাওয়েস মাস্টার মারা গিয়েছে এবং ওর হাতের ঝাড়ুটা ও লিশেং এর উদ্দেশ্য করে এখানে রেখে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নৌকা বাইতে বাইতে তীরে এসে উঠেছিল সেই বৃদ্ধ এবং অ্যাফেই। এদিকে হাঁটতে হাঁটতে হেচং নামে সেই ডক্টরটাও এই পথ দিয়ে যাচ্ছিল। দূর থেকে ওই অ্যাফেইকে দেখতে পায়। অ্যাফেইকে দেখা মাত্রই ওর মনে পড়ে শিওন অসুস্থ ছিল, তবে কি শিওন মারা গিয়েছে? এদিকে বৃদ্ধকে অ্যাফেই জিজ্ঞেস করে, শিওনকে বাঁচানোর এই মুহূর্তে কি কোনো উপায় নেই? তখন বৃদ্ধ লোকটি বলে, শিওনকে বাঁচানোর জন্য অনেক বড় কিছুর প্রয়োজন, কারণ ও অনেক রেয়ার বিষ দ্বারা আক্রান্ত। তবে এই মুহূর্তে ওর এই বিষের প্রকোপটা আমি থামিয়ে রাখতে পারি, তবে সেজন্য অনেক ভয়ানক একটা কাজ তোমাকে করতে হবে। আর দূর থেকে হেচং ওদের কথা শুনছিল। এদিকে লিলান এবং ইয়ানজিং এরা অ্যাফেইকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল। সমস্ত পথ ওরা মানুষের কাছে শুনতে লাগে যে অ্যাফেইকে কেউ দেখেছে কিনা। এদিকে বৃদ্ধ বলে যে যদি তুমি এখন শিওনকে বাঁচাতে চাও তাহলে দুটো জিনিসের প্রয়োজন। একটা হলো ফায়ার লোটাস, যেটা 10 বছর অন্তর একবারই ফোটে এবং সেটা খুবই বরফ শীতল এক পাহাড়ে ফোটে এবং সেটা পাহাড়ের একদম চূড়ায় ফুটে থাকে এবং তার 9টি পাপড়ি যখনই ফুটে যাবে তখনই সেটাকে সংগ্রহ করতে হবে। অ্যাফেই বলে, সেই ফুলটা নিয়ে আসতে আমি নিজেই যাব, সেটা যত দুর্গমই হোক না কেন। শিওনকে বাঁচানোর জন্য আমি অবশ্যই সেটা আপনার কাছে এনে দিব, আর আমি এখনই রওনা দিচ্ছি। এরপরে এই লোকটি ওর হাতে সেই সিলটা তুলে দিয়ে বলে, এই সিলটা তো তোমার প্রয়োজন, এই সিলটা তো ওখানে পড়েছিল। অ্যাফেই বলে, এটার আমার কোনো প্রয়োজন নেই, এটা খুবই ঝামেলার, এটা আপনি আপনার কাছেই রেখে দিন। এটা বলে অ্যাফেই বেরিয়ে পড়ে। এদিকে আমরা সেই হেচংকে দেখতে পাই। এ লুকিয়ে লুকিয়ে নৌকার ভিতরে আসে শিওনকে দেখার জন্য শিওন মরে গিয়েছে কিনা। এসেও দেখতে পাই শিওন এখনো পর্যন্ত মারা যায়নি। আসলে এর মাথায় ঢুকছে না এত খারাপ একটা বিষ শিওনের শরীরে থাকার পরেও শিওন কিভাবে বেঁচে আছে। এরপরে শিওনের মাস্টার ওখানে আসে আর হেচংকে যখন দেখে তখন হেচংকে দূরে মেরে সরিয়ে দেয়। এদিকে আমরা লিলানকে দেখতে পাই। লিলান এবং ইয়ানজিং এরা একসঙ্গে চললেও দুজনের খুবই ঝগড়াঝাটি হতো। তো ঝগড়া করতে করতে ওরা একটা গাছের ডালে ঝুলতে দেখে হেচংকে, দেখেই ওরা অবাক হয়ে যায়। এদিকে আমরা উচুচুকে দেখতে পাই। উচুচুর কাছে জিজ্ঞেস করছিল লিশেং আসলে ইনপেই আগে কেমন ছিল আর এখন এরকম কিভাবে হয়ে গেল। উচুচু বলে, আগেও খুব ভীতু ছিল আমি যখন দেখেছিলাম, কিন্তু এখন এরকম কিভাবে হয়ে গেল তা তো আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই লিলং হেচংকে নিয়ে এখানে চলে আসে। হেচংয়ের জ্ঞান ফেরা মাত্র ওরা সবাই ওকে প্রশ্নে জর্জরিত করে ফেলে। হেচং তখন বলে, আমি অ্যাফেইকে একবার দেখেছিলাম এবং অ্যাফেই এখন সুস্থ আছে, তবে শিওনের অবস্থা খুবই খারাপ। এরপরে আমাদের আরেকটি মহিলা ক্যারেক্টারকে দেখানো হয়। এ হলো সেন্তিয়ানশুর স্ত্রী, বলা চলে ভালোবাসার মানুষ, এবং এর নাম হলো বিষের রানী। সবাইকে বিষ দিতে এ ওস্তাদ। এদিকে আমরা ইনপেইকে দেখতে পাই। ইনপেই একটি লোকের সঙ্গে কথা বলছিল এবং সেই লোকটির মুখেও মাস্ক পরা ছিল। সেই লোকটি ইনপেইকে মাস্টার বলে সম্বোধন করছিল। এদিকে আমরা সেন্তিয়ানশুর ভালোবাসার নারীটিকে দেখতে পাই যে অনেক অসুস্থ ছিল। সেন্তিয়ানশু বলে, তোমার এই রোগকে সুস্থ করতে হলে আমাদেরকে অবশ্যই হাইতিয়ানসিকে খুঁজে বের করতেই হবে। একমাত্র হাইতিয়ানসি পারে তোমাকে সুস্থ করে দিতে। কিন্তু এই মহিলাটি তো সেন্তিয়ানশুর থেকেও খারাপ ছিল। এই মহিলার কুকর্মের কথা এদের মাধ্যমেই আমরা জানতে পারি। মহিলা বলছিল শাওচুয়ান অর্থাৎ শিওন
শিওন, সেও তো বিষাক্ত বিষ দিয়ে আক্রান্ত। যখন এখান থেকে 10 বছর আগে সে যুদ্ধে গিয়েছিল, তখন তার নীল দংশন বিষটি আমি তার শরীরে দিয়েছিলাম, এবং সে সেন্তিয়ানশুকে এটাও বলে আপনাকে ভালোবেসে আমি আপনার জন্য আপনার পথের সমস্ত কাঁটা উপড়ে ফেলতে চেষ্টা করেছি। এমনকি এফএ এর নানা লি জেংকে আমি মেরেছি, তার ভাইকেও আমি মেরেছি, আর তার থেকেও বড় কথা, বিগ মেডিসিন ভ্যালিটা আমিই ধ্বংস করেছি। আর এই সমস্ত কিছু হাইতিয়ানসি পাওয়ার জন্য। এখন যদি হাইতিয়ানসি আমাদের হাতে না পৌঁছায়, তাহলে তো আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। যেহেতু এফএ এর কাছে এখন সিলটা আছে, তাই আমাদের চেষ্টা করতে হবে এফএ এর কাছ থেকে ওই সিলটা নিয়ে নিতে, যেটা হুয়ো পরিবারে থাকার কথা ছিল। আর এফএ হয়তোবা এখন ফায়ার লোটাস নিয়ে আসতে যাবে, কারণ এই মুহূর্তে সেই ইয়নকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে ফায়ার লোটাস। তাই আমি চেষ্টা করছি আমার ভাইকে ওখানে পাঠিয়ে দেব, যাতে ফায়ার লোটাস যখন ও নিয়ে আসতে যাবে, তখন এফএকে আক্রমণ করে ওর হাত থেকে সিলটা যেন নিয়ে আসতে পারে। এদিকে আমরা আবার লিলানকে দেখতে পাই, এ বেশ পড়াশোনায় মগ্ন হয়ে গিয়েছে। সেই ইয়নকে কিভাবে বাঁচানো যায় সেটারই চেষ্টা করছে লিলান। আর তারপরে এরা জানতে পারে এক প্রকার রঙিন ঘাস আছে, যেটা লিটিল মেডিসিন ভ্যালিতে পাওয়া যায়, এবং ওই লিটল মেডিসিন ভ্যালিতে গিয়ে ওরা যদি এই ঘাসটা নিয়ে আসতে পারে, তাহলে সেটা শিওনের জীবনের আয়ু আরও কিছুক্ষণ বাড়িয়ে দিতে পারে। এরপরে লিলান ইন থেকে যখন নিচে আসে, তখনও একটা বৃদ্ধকে দেখতে পায়, যে বৃদ্ধটা অনেক প্যানিক করছিল। বৃদ্ধকে দেখে ওর খুব মায়া হয়। আসলে ওই বৃদ্ধকে এই দিশার লোকজন খুঁজে বেড়াচ্ছিল। লিলান যেহেতু খুবই সরল একটি মেয়ে এবং ও খুব বোকাও, তখনও বৃদ্ধকে এসে বলে, আঙ্কেল আপনার কি হয়েছে? কেউ কি আপনাকে তাড়া করছে? আমাকে বলুন। কিন্তু লোকটি এতটাই ভয় পেয়েছিল, কিছুই বলে না। তখন দিশার লোকেরা এখানে এসে যায়, আর দিশার লোকেরা তো 48 শক্তিশালী সংগঠনের সব থেকে বড় শত্রু। তাই এই লোককে দিশার লোকদের হাত থেকে রক্ষা করার জন্য লিলান এই বৃদ্ধ লোকটিকে নিয়ে ইন থেকে পালিয়ে সোজা একটা আশ্রমে চলে আসে। ওর সাথে এসেছিল ইয়ানজিং এবং হেচং দুজনেই। এরপরে ওরা এখানে অনেকক্ষণ রেস্ট করে। লোকটি বলে, আমার অনেক গল্প রয়েছে, হয়তোবা আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই আমার জীবনের গল্পগুলো আমি তোমাদের বলে যেতে চাই। এই লোকটি আসলে হাইতিয়ানসির যে ম্যাপ আছে, মানে হাইতিয়ানসি আসলে কোথায় পাওয়া যাবে তার রক্ষক। এই লোকটির কাছে দীর্ঘদিন ধরে ওই ম্যাপটি আছে, সেজন্যই তো দিশার লোকজন একে খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে তখনও পর্যন্ত অজ্ঞান হয়েছিল শিওন। শিওনের জন্য ফায়ার লোটাস আনার জন্য সেই বড় প্রান্তরে একাই চলে গিয়েছে এফএ এর ঘোড়াটা একটা জায়গায় আটকে রেখে ও যখন সামনের দিকে এগোয়, তখন আমরা ভার্মিলন বার্ডমাস্টারকেও দেখতে পাই এখানে আসতে। এদিকে সেন্তিয়ানশুর শালাও এখানে এসেছে, মানে তার স্ত্রীর ভাই আর কি। এদিকে আমরা সেই বৃদ্ধকে দেখি, বৃদ্ধ গল্পে গল্পে বলছিল একটা জায়গা আছে, যে জায়গায় হাইতিয়ানসি লুকানো আছে। ওটা অনেক বড় একটা গুপ্তধন, যেটা সবার হাতে পড়তে দেওয়া যাবে না। এই ম্যাপটি তখন সে লিলানকে দিয়ে বলে, এই ম্যাপটি তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। এখানে একটি কবিতা ছিল 4 লাইনের, আর তাছাড়া এই ম্যাপে কিছু দিক নির্দেশনা ছিল। লিলান তখন দ্রুত করে ম্যাপটি মুখস্থ করতে শুরু করে দেয়। যেহেতু লিলান 48 শক্তিশালী সংগঠনের একটা মেয়ে, তাই ওকে বিশ্বাস করেছিল বৃদ্ধ। ঠিক তখনই এখানে চলে আসে দিশা গ্যাংয়ের লোকজন। ওরা তো এই ম্যাপটি খোঁজার জন্য এখানে এসেছে, কারণ এই ম্যাপেই উল্লেখ করা আছে হাইতিয়ানসি কোথায় পাওয়া যাবে। তো দিশার লোকজনের কাছে ম্যাপটি তখন লিলানরা দিয়ে দেয়। কিন্তু দিশার এই ভাই যখন ম্যাপটি দেখছিল, তখনই ম্যাপে আগুন ধরে যায়, আর বৃদ্ধ তখন এই দিশার লোকজনদের আটকে বলে, তোমরা এখান থেকে দ্রুত পালাও। এরপরে ওরা 3 জন ওখান থেকে পালিয়ে যায়, আর বৃদ্ধ ওখানে মারা যায়। এতে লিলানের খুব কষ্ট লাগে। এদিকে আমরা সেই ইয়নকে দেখতে পাই, ওর অল্প অল্প জ্ঞান ফিরছিল এবং এফআই বলছিল। তখন বৃদ্ধর খুব ভালো লাগে। এদিকে সেই দুর্গম পাহাড়ে ওঠার চেষ্টা করছিল এফআই। একদিকে শিওনের এই অবস্থা, একদিকে এফআইয়েরও কিন্তু জীবন মরণের প্রশ্ন, ও কি পারবে আদেও? কিন্তু ও যখন উপরের দিকে উঠছিল, তখন ওর হাতের উপর পাড়া দিয়ে দাঁড়ায় এই ভার্মিলন বার্ডমাস্টার। কিন্তু ও উপরে উঠে ভার্মিলন বার্ডমাস্টারকে বলে, তুমি এখানে কি করছো? তখন আমরা সেই লোটাসকে দেখতে পাই, যে লোটাসের 6টি পাপড়ি ফুটেছিল। ভার্মিলন বার্ডমাস্টার বলে, তুমি আমার কাছে যদি সিলটি না দাও, তাহলে এই ফায়ার লোটাস আমি তোমাকে নিতে দিব না। আমি জানি শিওনের জীবন বাঁচাতে এই ফায়ার লোটাস কতটা কার্যকরী, আর আমি জানতাম তুমি এখানে ওটা নিতে আসবে, তাই তো তোমাকে আটকাতে আমি এখানে এসেছি। তার ভিতরে এখানে স্নো উলফ মানে তিয়ানকং, আসলে সেন্তিয়ানশুর এই শালার নাম হলো তিয়ানকং, একে সবাই স্নো উলফ বলেও ডাকে। এসে তার ভিতরে বাম হাত ঢুকিয়ে বলে, ফায়ার লোটাসটা বরং আমি নিয়ে যাই, তোমরা দুজন ঝগড়া করো। যদি আমার কাছে সিল না দাও, তাহলে তোমার ভালোবাসার মানুষকে তুমি বাঁচাতে পারবে না। ভার্মিলন বার্ডমাস্টার বলে, এখন তো দেখি আমারও প্রতিপক্ষ এখানে হাজির হয়ে গিয়েছে। এটা বলে স্নো উলফের উপরে আক্রমণ শুরু করে। ওরা দুজনেই ঝামেলা শুরু করে, আর এদিকে আফাই অজ্ঞান হয়ে যায়। এদিকে শিওন জেগে উঠেছিল এবং তাকে শক্তি দিয়ে হেল্প করছিল তার মাস্টার। এদিকে এফআই অজ্ঞান অবস্থায় দেখছিল ওর সামনে শিওন বসে আছে। যখনই ও একদম ডাউন ফিল করতো, তখনও শিওনকে কল্পনা করতো। ওর জ্ঞান ফেরার পরে ও দেখতে পায় ওর পাশে ভার্মিলন বার্ডমাস্টার বসে আছে।
ভার্মিলন বার্ডমাস্টার বলে, তুমি শিওনকে অনেক ভালোবাসো তাই না? আসলে এই ভার্মিলন বার্ডমাস্টার এর নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছে, তাই ভালোবাসার প্রতি এর একটু উইক পয়েন্টও কাজ করে। এফএই বলে, আমি কিছুই জানি না, আমি শুধু চাই শিওনের সঙ্গে বাকি জীবনটা একসঙ্গে পার করে দিতে। ভার্মিলন বার্ডমাস্টার তখন বলে, আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি যদি ওই সিলটা আমার কাছে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এই ফায়ার লোটাসটা নিতে হেল্প করব। এদিকে আমরা লিশেংকে দেখতে পাই। লিশেং এসেছিল একটা গহীন জঙ্গলে। এ মূলত টাউস মাস্টারের খোঁজ করার জন্য এসেছিল। তখন আমরা টাউস মাস্টারের ভাইকে দেখতে পাই। এ চুপি চুপি লিশেংকে ফলো করছিল। লিশেং অনেক পথ ঘুরে ঘুরে অনেক রহস্যময় জঙ্গল অতিক্রম করে তারপরে একটা জায়গায় এসে হাজির হয়। আর লিশেংকে ফলো করতে করতে এই লোকটিও সেখানে এসে হাজির হয়। এদিকে সেন্তিয়াংশুকে দেখতে পাই এর কানা ভাইকে অনেক বকছিল, কারণ কানা ওই ম্যাপটি নিয়ে আসতে পারেনি। তখন ও বলে, আসলে ওখানে 3জন ছেলে মেয়ে ছিল, আর ওরাই তো ওই ম্যাপটাকে পুড়িয়ে দিল। সেন্তিয়াংশু জিজ্ঞেস করে, ওই ম্যাপে কি ছিল, তুমি কি কিছু দেখেছো? কানা তখন বলে, হ্যাঁ আমি দেখেছি, সেখানে 4 লাইনের একটা কবিতা ছিল, কিন্তু কি কবিতা ছিল তা আমার মনে নেই। তবে ওখানে 5টি টোকেনের কথা বলা ছিল। একটি ছিল গোল্ডেন ব্রেসলেটের কথা, আরেকটি ছিল লংকিভিটি লকের কথা, এবং আরেকটি ছিল ওয়াটার রিপেল টোকেন, আরেকটি ছিল ফ্লাই হুইস, এবং আরেকটি টোকেন ছিল হুয়ো পরিবারের ওই সিলটা। তো এখানে 5টি টোকেনের কথা উল্লেখ ছিল, আর এই 5টি টোকেন কিন্তু 5টি বড় বড় পরিবারের লুকানো সম্পত্তি। আসলে আপনারাই এই ড্রামার শুরুতেই দেখে থাকবেন, এফএ এর হাতে একটা গোল্ডেন ব্রেসলেট ছিল, যেটা সেন্তিয়াংশুর লোকেরা চুরি করতে গিয়েই মূলত তার ভাইয়ের এক চোখ কানা হয়ে গিয়েছিল, আর ওটা কিন্তু একটা টোকেন। আর তারপরে আপনারা উঁচুচুর গলায় একটা হার দেখেছেন, ওই নেকলেসটাও একটা টোকেন। আর টাউস মাস্টারের যে ঝাড়ুটা ওটা আরেকটা টোকেন, আর ওয়াটার রিপেল তো আছেই। তারপরে যে সিলটার জন্য এখন সবাই মরিয়া হয়ে আছে, ওই সিলটাও একটা টোকেন। হাইতিয়ান্সি খুলতে গেলে এই 5টা টোকেনের প্রত্যেকটাই প্রয়োজন। এদিকে এফআই তো ডিল ফাইনাল করেই ফেলেছিল ভার্মিলন বার্ডমাস্টারের কাছে। ওদিকে এখনো পর্যন্ত ফায়ার লোটাসের সবগুলো পাপড়ি ফোটেনি, আর স্নো উলফও শেষ পর্যন্ত ওয়েট করছিল এফআইয়ের কাছ থেকে যেভাবেই হোক সিলটা ওকে নিতেই হবে। এদিকে চুচুকে দেখতে পাই এ লিশেংকে খোঁজার জন্য জঙ্গল বরাবর বেরিয়ে পড়েছিল, কিন্তু এ কোথাও লিশেংকে খুঁজে পায় না, ইভেন ও পথও হারিয়ে ফেলেছে। তখন একটা লোক এসে ওকে হেল্প করে। এদিকে আমরা লিশেংকে দেখতে পাই এ জি স্কুল নামের একটা স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল। এখানে অনেকগুলো মেকানিজম কাজ করছিল, ওই মেকানিজম দিয়েই মূলত স্কুলের ভিতরে ঢুকতে হবে। এদিকে একটা রহস্যময় লোক চুচুকে এই স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। চুচুকে এখানে দেখে অবাক হয়ে যায় লিশেং, আর বলে, তুমি এই পথ কিভাবে খুঁজে পেলে? চুচু তখন বলে, একজন রহস্যময় লোক আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আসলে ওই লোকটা আর কেউই ছিল না, ওটা ছিল ইনপেই। ঠিক এই টাইমে এখানে টাউস মাস্টারের ছোট ভাই আসে, এসেই বলে, তোমার হাতের ওই ফ্লাই হুইস্কটা তুমি আমাকে দিয়ে দাও, কারণ ওটা আমার বড় ভাই। লিশেং তখন ফ্লাই হুইস্কটা দূরে ছুড়ে দিয়ে বলে, তাহলে চুচুকে এবং আমাকে এখান থেকে তুমি জীবিত ফিরতে দাও। ওই লোকটি তখন হেসে বলে, আমার বাবা সবসময় আমার বড় ভাইকে কেন পছন্দ করতো জানো? কারণ আমার বড় ভাই পড়াশোনায় খুব ভালো ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি পড়তে চাইতাম না। আমাকে যখনই স্কুলের কোনো পড়াশোনা পড়তে বলা হতো তখন আমি খেলতে চলে যেতাম। এজন্য আমি কখনো লিডার হতে পারিনি, আর আমার ভাই লিডার হয়েছে। অথচ আজকে আমি এত শিখতে চাই, কিন্তু কেউ আমাকে শিখিয়ে দেয় না, কারো কাছ থেকে আমি কিছু শিখতে পারি না। লিশেংকে তাই ওই লোক অনেক বেশি রিকোয়েস্ট করে তাকে স্কুলের নিয়মকানুন শিখিয়ে দেওয়ার জন্য। এদিকে স্নো উলফকে বোকা বানানোর জন্য ভার্মিলন বার্ডমাস্টার এবং এফআই একটা অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিল। এরা প্ল্যান করেছিল এক টুকরো পাথরকে নিচের দিকে ছুঁড়ে দিয়ে বলবে সিলটা নিচে পড়ে গিয়েছে। ওরা পাথরটাকে নিচে ছুঁড়ে দেয়, আর এই লোক অনেক নিচে চলে আসে ওই সিলটাকে ধরার জন্য। কিন্তু ও যখন নিচে চলে আসে তখন দেখে এটা তো একটা পাথর। এবার ও তো অলরেডি অনেক নিচে এসেছে, উপরের দিকে আর উঠতেও পারে না। এদিকে স্কুলের বেশ কিছু নিয়ম টাউস মাস্টারের ছোট ভাইকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করে লিশেং। তখনই ও দেখতে পায় যে ফ্লাই হুইস্কটা আছে, ওই ফ্লাই হুইস্কের ভিতরে একটা সিল আছে। লিশেং তখন বলে, এটা অনেক মূল্যবান এবং কোনোভাবেই টাউস মাস্টারের ছোট ভাইয়ের কাছে এই ফ্লাই হুইস্কটা থাকতে দেওয়া যাবে না। তাই লিশেং এই লোকের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, এবং এই লোকটি এই ফ্লাই হুইস্ক রাখার যোগ্যও নয়। লোকটি যখন বুঝতে পারে যে সে আসলেই অযোগ্য, তখন ফ্লাই হুইস্কটা লিশেংয়ের হাতে দিয়ে দেয়। এদিকে এফআই এবং ভার্মিলন বার্ডমাস্টার ফিরে আসছিল। এফআই তখন ভার্মিলন বার্ডমাস্টারকে অনেক ধন্যবাদ জানায়। ভার্মিলন বার্ডমাস্টার বলে, আমি আমার কথা রেখেছি, তাই সিলটা নিয়ে তুমি অবশ্যই শহরে আমার সঙ্গে দেখা করবে। এফআই বলে, অবশ্যই, আমিও আমার কথা রাখবো। এরপরে এফআই ফিরে আসে। এখানে এসে জানতে পারে একবার জ্ঞান ফিরে এসেছিল শিওনের, আর এখানে ও শিওনের চাচাকেও দেখতে পেয়েছে। ও তাড়াতাড়ি ফায়ার লোটাসটা দিয়ে দেয় মাস্টারের হাতে, যেটা শিওনকে খাইয়ে দেওয়া হয়, কিন্তু এফআই অজ্ঞান হয়ে যায়।
অ্যাফেই কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফেরে ওর, তখন শিউনের সঙ্গে কাটানোর সময়গুলোও চিন্তা করতে থাকে। এদিকে আমরাও সেন্তিয়াংশুকে দেখতে পাই। সেন্তিয়াংশু তার বউকে বলছিল, তুমি ভেবেছ ইয়াং জেনারেশন হয়তো কামজোর, কিন্তু আসলে তা নয়। ইয়াং জেনারেশন আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে, আর সেজন্য তোমার ভাই অ্যাফের কাছ থেকে ওটা ওই সিলটা নিয়ে আসতে পারলো না। এদিকে এর ফলে অ্যাফেই আরও একটা ঔষধের খোঁজে বের হয়েছে। যাওয়ার পথে ওর বাবার সঙ্গে দেখা করতে আসে। অ্যাফেই তার আগের তলোয়ারটা ভেঙে ফেলেছিল, তাই অ্যাফের বাবা তাকে স্কাই শাটারিং নামের একটা সুন্দর তলোয়ার দেয় আর বলে, তোমার তো তলোয়ার ভাঙা দোষ আছে, এটাকে যত্ন করে রেখো। অ্যাফেই খুব খুশি হয় এই তলোয়ারটা পেয়ে। এদিকে লিল্যান বলছিল, যেভাবেই হোক আমাদেরকে লিটল মেডিসিন ভ্যালিতে যেতেই হবে, সেখানে গেলেই আমরা ওই রঙিন ঘাসটা নিয়ে আসতে পারবো। এদিকে সেই ওনের জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফেরার পরে ও অ্যাফেইকে এখানে দেখতে পায় না। ও জানতে পারে যে অ্যাফেই পুনরায় আরও একটি ওষুধ খোঁজার জন্য বেরিয়ে পড়েছে, তাই ও অ্যাফেইকে চিঠি লেখে। এদিকে অ্যাফেইয়ের বাবার সঙ্গে দেখা করতে থার্ড প্রিন্স এসেছিল। অ্যাফেই তখন এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু থার্ড প্রিন্সকে দেখে মনে হচ্ছিল সে অ্যাফেইয়ের প্রেমে পড়ে গিয়েছে। এদিকে লিল্যান এবং এরা তিনজন মিলে আসে লিটল মেডিসিন ভ্যালিতে। সব থেকে বড় কথা, ইয়াং জিনের বাড়ি এই লিটল মেডিসিন ভ্যালিতে, ওই এই সম্প্রদায়ের ছেলে। কিন্তু এখানে আসার পরে ওদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না, কারণ ইয়াং জিং অনেকদিন থেকে তার এই পরিবার ছেড়ে দূরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ও বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়ায়, মানুষজনকে হেল্প করে, নিজের মার্শাল আর্ট প্রতিভা দেখায়, এসবই করে, কিন্তু নিজের এলাকার রেসপন্সিবিলিটি কিছুই নেয় না। অথচ ও এখানকার শেখ লিডার। এখানে আসার পরে ওর আঙ্কেল ওকে অনেক বকাঝকা দিয়ে বলে, তুমি এখানকার লিডার, কিন্তু তুমি এখান থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আর এই টোকেনও তুমি এখানে ফেলে রেখে গিয়েছো। তুমি এখানে এসেছো ফিরে, কিন্তু সাথে করে দুইজন ফরেনারকে নিয়ে এসেছো। এদিকে যখন এদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছিল না, তখন লিল্যান এবং হেজং এরা দুইজন সেই ঘাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে অ্যাফেও কিন্তু ওই ঘাসটা নেওয়ার জন্যই বের হয়েছিল। অন্যদিকে এই কথা আবার জানতে পেরেছে বিষের রানী, তাই বিষের রানীও এই রাজ্য পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই এরা তিনজন ঠিকই সেই রঙিন ঘাসের কাছে আগেই পৌঁছে যায়। ওদিকে বিষের রানী এসেছিল, ও ভেবেছিল অ্যাফে এখানে আসবে ওই ঘাসটা সংগ্রহ করতে, কিন্তু ও তো জানতো না অ্যাফের পরিবর্তে এখানে লিল্যান এসেছে। এদিকে আমরা আবার ইনপেইকে দেখতে পাই। ইনপেই ইচ্ছাকৃতভাবে জুচেন এবং জি ইয়ং এর সঙ্গে ঝামেলা করছিল, এবং ইনপেই এতটাই খারাপ হয়ে গিয়েছে এ সমস্ত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে ঝামেলা শুরু করছে। তখন এখানে অ্যাফে চলে আসে আর বলে, ইনপেই তোমার কি হয়েছে? তুমি তো আগে এরকম ছিলে না, কিন্তু এখন সমস্ত সম্ভ্রান্ত পরিবারের সঙ্গেই তুমি ঝামেলা করে বেড়াচ্ছ, তুমি আসলে চাওটা কি? তখন ইনপেই বলে, আমার বাবাকে কে বা কোন পরিবার হত্যা করেছে তাদের সবাইকে আমি মেরে একটা একটা করে রিভেঞ্জ নিব। আসলেই এর পরিবার হত্যার রিভেঞ্জের জন্যই সমস্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও নিজে ভালোভাবে জানেই না ওর বাবাকে মেরেছে কে। তবে অ্যাফে এর ভয়ে আপাতত ইনপে এখান থেকে চলে যায়। তখন জুচেন অ্যাফেকে অনেক ধন্যবাদ জানায় তাদেরকে এই যাত্রায় এভাবে রক্ষা করার জন্য। এদিকে অ্যাফে এর জন্য চিঠি লিখেছিল শিওন, আর শিওনের জন্যও অ্যাফে একটা চিঠি লিখে পাঠিয়েছিল। অন্যদিকে লিল্যানকে দেখতে পায়, এরা এসেছিল আবারও লিটল মাউন্টেন ভ্যালির ভিতরে। তখন এখানে এসে ওরা জানতে পারে এখানে বিষের রানী এসেছে আর সবাইকে আটক করে রেখেছে। তখন ইয়ানজিং বলে, যেভাবেই হোক আমার পরিবারের সমস্ত লোকদেরকে, অর্থাৎ এই গ্রামবাসীদেরকে উদ্ধার করতেই হবে, কিন্তু ওরা তো ওই বিষের রানীর সঙ্গে পারবে না। তাছাড়া এখানে দিশার অনেক লোকজন এসেছে, তাই ওরা চেষ্টা করে আগে থেকেই কোনো একটা বিষ দিয়ে এই মহিলাকে কাবু করে ফেলতে হবে। কিন্তু ইয়ানজিং আগে থেকেই এসে ওই মহিলার সঙ্গে ফাইট করছিল, কিন্তু ওই মহিলাও অনেক বিষাক্ত তীর সবার দিকে ছুড়ে দিচ্ছিল, যেগুলো একটা চুম্বকের সাহায্যে কালেক্ট করে নিচ্ছিল হেচং। হেচং এসে বলে, তুমি সেই মহিলা তাই না, যে আমার বিগ মেডিসিন ভ্যালিকে একদম চিরতরে শেষ করে দিয়েছ, কিন্তু আমি এখনো বেঁচে আছি, আর আমি তো এর প্রতিশোধ নিবই। মহিলা বলে, এটা তো হতেই পারে না, কারণ আমি তোমার পরিবারের সবাইকে মেরে ফেলেছি, তাহলে তুমি কিভাবে বেঁচে থাকতে পারো? ঠিক তখনই পুরো গ্রামবাসী এখানে চলে আসে। হেচং তখন ধোয়ার মাধ্যমে একটা বিষ ছড়িয়ে দিলে এরা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরে ইয়াংজিং তার চাচাকে বলে, আপনি এখন থেকে এখানকার সমস্ত কিছু লিডার, আর আমি আপনার কাছে টোকেন দিচ্ছি। কিন্তু ওর চাচা ওর হাতেই টোকেন দিয়ে বলে, আজকে তোমার ব্যবহারে আমি মুগ্ধ, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো, তাই এখানকার লিডার তুমি। এদিকে দিশা যখন খবর পায় যে তার বউ এবারও কিছু করতে পারেনি, তখন দিশা বলে, ওই ছেলে মেয়েগুলোর কাছে বারবার আমরা হেরে যাচ্ছি। এদিকে সেই টোকেনটা নেওয়ার জন্য ভার্মিলন বার্ড মাস্টার এসেছিল। অ্যাফে টোকেনটা ভার্মিলন বার্ড মাস্টারের হাতে দিয়ে বলে, এটা আপনার কি প্রয়োজন?
ভার্মিলন বার্ডমাস্টার বলে এটা হুয়ো পরিবারের একটা সম্পত্তি, আর আমি চাই আমার বড় ভাই হুয়ো লিনতাও এর কাছে এটা দিয়ে দিতে। আসলে হুয়ো লিনতাই এই ভার্মিলন বার্ডমাস্টারের খুব ভালো বন্ধু, আর সেজন্যই ও এই সিলটার জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে শিওন একটু একটু করে সুস্থ হওয়ার পথে যাচ্ছিল। মানে এই মুহূর্তে বিষের প্রকোপটা ওর শরীরে ওইভাবে আর নেই, আরও বসে বসে আফাই কবে ফিরবে সেই জন্য দিন গুনছিল। এদিকে আমরা দেখতে পাই এরা তিনজন সেই রঙিন ঘাসটা নিয়ে যখন জঙ্গল দিয়ে ফিরছিল, সেই জঙ্গলে এফআই নিজেও বসেছিল। এফআই জানতে পেরেছে তার বোন লিলান ওই ঘাসটি সংগ্রহ করতে গিয়েছে, তাই ও এই জঙ্গলে ওদের জন্য ওয়েট করছিল। ওর যখনই মন খারাপ হতো তখনই ও কল্পনা করতো শিওন ওর সামনে বসে আছে।